নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। শুরুতেই জানাবো শনাক্ত ২৫০০ ছাড়ালো, মৃত্যু ৩৬ জনের। জানাবো গত ২৪ ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি। এরপরে রয়েছে নৌকার মনোনয়ন ফর্ম কিনতে গিয়ে খালি হাতে ফিরলেন ডিপজল। রয়েছে হেফাজতের কমিটি নয়, এটি ফটিকছড়ি কমিটি। আরও জানাবো নতুন দরিদ্রের হিসাব অর্থমন্ত্রী মানেন না। জানাবো আরও ৪৬ হেফাজত নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখছে সরকার। এছাড়া জানাবো নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন মির্জা ফখরুল। জানাবো জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছেন, মন্তব্য ডাক্তার ইরানের। এছাড়া থাকছে আওয়ামী লীগ গণতন্ত্রকে বারবার হত্যা করেছে বললেন মির্জা ফখরুল। এবং সবশেষে জানাবো হেফাজতের ৫০ নেতাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শনাক্ত ২৫০০ ছাড়ালো, মৃত্যু ৩৬ জনের। দেশে আগের ২৪ ঘন্টার তুলনায় করোনার মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। টানা ৪১ দিন পর গত ২৪ ঘন্টায় শনাক্ত ২৫০০ ছাড়িয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩৬ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, সর্বশেষ গত ২৮ এপ্রিল একদিনে ২৫০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। গতকাল ২৩২২ জন রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৪৪ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮,১৭,৮১৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২,৯৪৯ জনের, সুস্থ হয়েছেন ৭,৫৭,৫৬৯ জন। নৌকার মনোনয়ন ফর্ম কিনতে গিয়ে খালি হাতে ফিরলেন ডিপজল। প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের আসন ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে খালি হাতে ফিরে গেছেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নৌকার মনোনয়ন ফর্ম তুলতে যান ডিপজল। এ সময় মিরপুরের মোল্লা পরিবারের সন্তান ও সাবেক বিএনপি নেতা এখলাস উদ্দিন মোল্লা যান নৌকার ফর্ম কিনতে, কিন্তু সাবেক এই দুই বিএনপি নেতাকেই ফিরতে হয়েছে খালি হাতে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে বলেন, ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফর্ম তোলার জন্য এখলাস উদ্দিন মোল্লা মঙ্গলবার তার কর্মীদের নিয়ে আওয়ামী লীগের অফিসে আসেন। এ সময় তার কাছে আওয়ামী লীগের স্থানীয় কোনো পদ কিংবা প্রাথমিক সদস্য পদের কাগজপত্র চাওয়া হয়। তিনি কাগজ দেখাতে পারেননি, তাই তার কাছে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়নি। পরে তিনি চলে যান। জানা গেছে মঙ্গলবার দুপুরের দিকে কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যান এখলাস উদ্দিন মোল্লা। দুপুরের বিরতিতে ফর্ম বিক্রি বন্ধ থাকায় প্রায় পৌনে ২ ঘন্টা অপেক্ষা শেষে ফর্ম বিক্রির কক্ষে যান এখলাস। কিন্তু মনোনয়ন ফর্ম কেনার কোনো শর্ত পূরণ করতে না পারায় এখলাসের কাছে মনোনয়নপত্র বিক্রি করা হয়নি। তার পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করে অনুরোধ করতে থাকেন কর্মী সমর্থকেরা। এ সময় ফর্ম কেনার যোগ্যতার পুরো বিষয়টি তুলে ধরা হয় আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে। শেষ পর্যন্ত খালি হাতেই কার্যালয় ছাড়তে বাধ্য হন এখলাস উদ্দিন মোল্লা ও তার কর্মী সমর্থকেরা। ওই সময় মনোনয়ন ফর্ম কেনার জন্য সেখানে অপেক্ষারত ছিলেন অভিনেতা ডিপজল। এখলাস উদ্দিন মোল্লার ফর্ম কিনতে না পারার বিষয়টি জানতে পেরে ডিপজল দ্রুত আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন। এ সময় ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা মিশা সওদাগর। মনোনয়ন ফর্ম কিনতে না পারার বিষয়ে এখলাস উদ্দিন মোল্লা ও ডিপজলের বক্তব্য পাওয়া যায়নি। হেফাজতের কমিটি নয়, এটি ফটিকছড়ি কমিটি। হেফাজতে ইসলাম ঘোষিত কমিটিতে ফের আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ উঠেছে। সংগঠনটির পক্ষ থেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেতাদের পদে না রাখার কথা বলা হলেও ঘোষিত নতুন কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। ঘোষিত কমিটিতে আমির জুনায়েদ বাবুনগরীর বিভিন্ন আত্মীয় রয়েছেন ১০ জন। মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছেন আপন মামা ভাগ্নে। নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী, যুগ্ম মহাসচিব আইয়ুব বাবুনগরী, সহকারী মহাসচিব জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদিও বাবুনগরীর আত্মীয়। নতুন কমিটিতে রাজনীতিকদের মধ্যে আছেন নায়েবে আমির আতাউল্লাহ হাফিজি, যিনি খেলাফত আন্দোলনের আমির, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করিম জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি পদে আছেন। দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী হলেন খেলাফত মজলিসের নেতা। সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস খেলাফত আন্দোলনের নেতা। জামায়াত ইসলামের কোনো পদে না থাকলেও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রাব্বানী জামায়াত ভিত্তিক ওলামা মাশায়েখ ও মসজিদ মিশন কেন্দ্রিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য।
কওমি মাদ্রাসার আলেমরা বলেছেন, নতুন কমিটি গঠনের নামে মূলত হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের পাশাপাশি কওমি শিক্ষায় যেসব গুরুত্বপূর্ণ বোর্ড আছে, ঘোষিত কমিটিতে এখন সেই বোর্ডের কর্তাদের সামনে আনা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষার উপরে প্রভাব পড়বে। যদিও বর্তমান কমিটির নেতারা এসব অভিযোগকে আমলে নিতে রাজি নন। নাম প্রকাশ না করে কমিটিতে এক নেতা বলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা মাওলানা আনাস মাদানী ও মাওলানা মাইনুদ্দিন রুহি সহ কয়েকজনের নাম নতুন কমিটিতে না থাকায় তারা ফের আজেবাজে কথা বলা শুরু করেছে। এটা তাদের পুরনো অভ্যাস। এ ব্যাপারে জানতে চাইলে হেফাজতের প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি সদ্য ঘোষিত কমিটিকে পুরান বউকে নতুন শাড়ি পরানোর মতো একটি কমিটি বলে আখ্যা দেন। তিনি বলেন, বাবুনগরী পুরান কমিটির নেতাদের নিয়ে এদিক ওদিক করে নতুন কমিটি করেছে। যে কমিটি হয়েছে তা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি বলবো এটা পুরনো কমিটি। আমি আগেই বলেছি, এখনো বলছি, এটি একটি ফটিকছড়ি সমিতি। নতুন দরিদ্রদের হিসাব অর্থমন্ত্রী মানেন না। সরকারি হিসেব না পাওয়া পর্যন্ত দেশের বেসরকারি সংস্থাগুলোর নতুন দরিদ্রের হিসাব মানতে নারাজ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন দরিদ্রের এই হিসাব আমি অস্বীকার করি না। যাদের কাছে তালিকা আছে 2 কোটি বা 1 কোটি 10 জন, এই তথ্য তারা কোথায় পেয়েছে তা আগে জানা দরকার। অর্থমন্ত্রী বলেন, গবেষণা করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠান থেকে যতদিন তথ্য পাওয়া যাবে না, ততদিন অন্য প্রতিষ্ঠানের তথ্য গ্রহণ করার সুযোগ নেই। প্রস্তাবিত 2021-22 অর্থবছরের বাজেটে কোনো দুর্বলতা নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, বাজেটটি যখন বাস্তবায়ন করা শুরু হবে তখন দেখা যাবে কারা উপকারভোগী। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন, তাদের জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি। অর্থমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে নিম্ন আয়ের মানুষের চিহ্নিত করতে হবে। এটা যদি করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। এর নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি। আরো 46 হেফাজত নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখছে সরকার। হেফাজত ইসলামের আরো 46 জন নেতার ব্যাংক হিসাব লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসাবে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর আগে গত এপ্রিলে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী সহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠনটির শীর্ষ পর্যায়ে 54 নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল সন্ত্রাসে অর্থায়ন ও অর্থ পাচার প্রতিরোধে কাজ করা বিএফআইইউ। নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউ এর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, একটি গোয়েন্দা সংস্থা হেফাজত নেতাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। কারো হিসাব বড় অঙ্কের অর্থ লেনদেন হলে তাদের হিসাব নিয়ে আরো পরিদর্শন হবে। কোথা থেকে কি উদ্দেশ্যে টাকা এসেছে এবং কোথায় খরচ হয়েছে তা খতিয়ে দেখা হবে। তাদের নামে ব্যাংক হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, লেনদেন বিবরণী, কার্ড লেনদেন সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। নতুন করে যে 46 জনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তাদের অধিকাংশই হেফাজতের বিগত কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক প্রচার সম্পাদক গাজী ইয়াকুব উসমানী, সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজহার, সাবেক সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়েব আহমেদ, সাবেক সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাশেমি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা জালাল উদ্দিন সহ আরো অনেকে। এদিকে নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজ ইচ্ছায় ক্ষমতা ছাড়বে না। মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে। এজন্য আপনাদের নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধ করতেই হবে। এরা এমনি এমনি আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে না। এরা একেবারেই ডিক্টেটর বনে গেছে। নির্বাচন করে এরা কোনোদিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় আসলেই জনগণকে ধোঁকা দিয়ে তারা নির্বাচনী খেলা তৈরি করে। তিনি বলেন, দেশে এখন করোনা আর আওয়ামী লীগ সরকার, এই দুই দানব সকল কিছুকে তছনছ করে দিচ্ছে। ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে, এই জয় করেই এগোতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওদের কথার কি উত্তর দেব? ওদের কথায় তো ঘোড়াও হাসে। কখন কি বলে না বলে তারা নিজেরাও জানে না। এ সময় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিথ্যা কথা প্রচার করতে করতে ওরা এখন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, স্বাধীনতার ঘোষক দূরের কথা, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানিয়েছেন। উনি এমনভাবে কথা বলেন, জোরেও বলেন না, রাগ করেও বলেন না, ঠান্ডা মেজাজে কথা বলেন, মনে হয় সত্যি কথাই বলছেন। আজকে স্বাধীনতার 50 বছর পরেও তারা ইতিহাসকে এভাবে বিকৃত করে চলেছে।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্জীবন দিয়েছেন, মন্তব্য ডাক্তার ইরানের। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। আর জিয়াউর রহমান বাকশাল নিষিদ্ধ করে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি অবমুক্ত করে আওয়ামী লীগের পুনর্জীবন দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদানকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় বিশ্বাস করে না। কেননা জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছেন। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগই গণতন্ত্রকে বারবার হত্যা করেছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে হত্যা করেছে কারা? আওয়ামী লীগই গণতন্ত্রকে বারবার হত্যা করেছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে প্রশ্ন করেন, যে সংবিধান ১৯৭২ সালে আপনাদের দ্বারা তৈরি, সেই সংবিধানকে কেটে ছিঁড়ে সবকিছু শেষ করে দিয়েছে কে? আওয়ামী লীগ আর আপনারা। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা ১৭৩ দিন হরতাল করলেন, লগি বৈঠে দিয়ে মানুষকে মারলেন, বুকের উপরে উঠে নাচলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার কে সরালো? আওয়ামী লীগ। এই শেখ হাসিনা, এই প্রধানমন্ত্রী। মানুষের ভোটের অধিকার কেড়ে নিলেন আপনারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, জনগণ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন করবে, সেই অধিকারই তো এখন নেই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে। আমি তাদের আবারও বলছি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার আনুন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করবেন না, তার পরিণতি গোটা বিশ্বের জানা। এর ফল খুব খারাপ। দলের নেতাকর্মীদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের মধ্যে অনেকে বলে কি ভাই কিছু হবে। এটা যখনই মনে করবেন তখনই বুঝবেন যে আপনি শেষ। একজন মানুষ মরে যায় কখন? সে যখন আশা হারায়। এই হোপস নিয়ে আমাদের থাকতে হবে। একটি সত্য আমাদের মনে রাখতে হবে, এই দেশের শতকরা ৯০ জন মানুষ আপনাদের পক্ষে আছে। আমরা বিশ্বাস করি আমরা ঠিক পথে হাঁটলে বিজয় আমাদের অনিবার্য।